গরিব মানুষকে আমরা অনুদান দিচ্ছি, সরকারি কর্মচারীদের দিয়ে দেবো কেন? আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে দেউলা ঘোষিত হয়ে গেলে তো বিস্মিত হওয়ার কিছু নেই। খারাপ লাগে বলতে, রাজ্যের মুখ্যমন্ত্রী তো, এই রাজ্যে রুল অফ ল বলে কিছু নেই। এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসীদের যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের পিঠ বাঁচাবার একটা বিকল্প পরিকল্পনা। শুভেন্দু বাবু এবং মমতা দেবী তারা একই বৃন্তের দুটি কুসুম। কোন একটি থানার ওসি বলেছেন যে হয় তৃণমূলে যোগদান করুন, নয় থানায় থাকুন। শুভেন্দু বাবুর যারা নেতা নাগপুর আরএসএস, তারা মমতাকে বাঁচিয়ে রাখতে চান। নমস্কার। আগামী 27শে জুনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। আবার অন্যদিকে ওবিসির যে তালিকা রাজ্যের তরফ থেকে করা হয়েছে, সেখানেও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছে। আবার অন্যদিকে ভাতা প্রদান, সেই ভাতার ক্ষেত্রেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই সমস্ত কিছু নিয়েই এই মুহূর্তে এক কথায় বলতে গেলে চাপে রয়েছে নবান্ন। আর এই সমস্ত কিছু নিয়েই কথা বলবো বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে দাওয়ালে স্বাগত। প্রথমেই যে বিষয়টা রয়েছে, যেমনটা আমি শুরুতেই বললাম, যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই বকেয়া ডিএর 25% মেটানোর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় রাজ্য সরকার কি পারবে এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে? দেখুন, রাজ্য সরকার পারবে কি পারবে না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু রাজ্য সরকারকে পারতে হবে। ডিএটা সরকারি কর্মচারীদের একটা ন্যায্য আইনগত অধিকার। এই প্রাপ্যটা তো তারা দয়ার দান নয়, এই প্রাপ্যটা তাদের দিতে হবে, আইনে আছে। রাজ্য সরকার জানতেন, রাজ্য সরকারের দায়িত্ব ছিল এই সংক্রান্ত খাতে অর্থ বরাদ্দ রাখা, এবং আমার ধারণা বরাদ্দ তারা রেখেছেন। কিন্তু এই রাজ্য সরকার যথারীতি যেমন করেন আর কি, বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে খরচা করে হয় প্রয়োজনীয় খাত থেকে তারা উপেক্ষা করেন। তারা ভেবেছিলেন সরকারি কর্মচারীরা সকলেই নীরবে থাকবেন আর তারা একটা অন্য তত্ত্ব খাড়া করবেন, যে তত্ত্ব খাড়া করাবার চেষ্টা করেছেন বিভিন্ন তথাকথিত প্রথিতযশা মানুষদের দ্বারা, যে গরিব মানুষকে আমরা অনুদান দিচ্ছি, সরকারি কর্মচারীদের দিয়ে দেবো কেন? এমন একটা অদ্ভুত ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন আদালতে বহুবার লড়াই হয়েছে, মানে আমাদের ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্টে বোধহয় 6বার রাজ্য সরকার তারা রিভিউ করেছেন। তারপর তারাই সুপ্রিম কোর্টে গিয়েছেন, এবং তাদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে যে অন্তত পক্ষে 25% টাকা দাও। এখন তারা দেবেন কি দেবেন না সেটা তাদের ব্যাপার। না দিলে পরে যা আইনগত পরিণতি হয় সেটা হবে। রাজ্যের তরফ থেকে কোনো সদিচ্ছা চোখে পড়ছে কি? সেটা তো আমি তো রাজ্য সরকারের প্রশাসনের অন্দরে খবর রাখি না, সেটা তো আমি বলতে পারবো না, এটা কর্মচারীরা বলতে পারবেন তাদের কাছে তেমন কোনো নির্দেশ এসেছে কিনা। কর্মচারীরা যখন দিয়ে পাবেন না তখন তারা আমার কাছে আসবেন, তার আগে তো আসবেন না। একদমই। একাধিক রাজ্য একাধিকবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়েছেন, এই বিষয়টা স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এই চলতি মাসের মধ্যে 3 ধাপে মোট 7,500 কোটি টাকার ঋণ নিয়েছেন, যেটা কিনা একাধিক আধিকারিক এবং সাধারণ মানুষরাও বলছেন যে রেকর্ড ভাঙা একটা অঙ্ক। এর আগে এই রাজ্য কোনো সময়ে এত কম সময়ে এত বড় অঙ্কের ঋণ নিয়েছে বলে তারা মনে করতে পারছেন না। আপনার কি মনে হয় এই গোটাটাই কি ডিএ এর জন্যই নেওয়া হয়েছে? না, এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বুকে রাজস্ব উপায়ের যে সমস্ত উৎস থাকে, সোর্স অফ রেভিনিউ যাকে বলি, সেই সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন। তাদের একমাত্র রাজস্ব উপায়ের এখন পদ্ধতি হচ্ছে মদ বিক্রি। পশ্চিমবঙ্গের রাজস্বের অধিকাংশটা মদ বিক্রি থেকে আসছে, আর কিছু এদিক সেদিক থেকে আসছে। আমি একটা রাজ্যে যদি সেই রাজ্যের উৎপাদনমুখী কোনো কর্মসূচি না করি, তাহলে রেভিনিউ আসবে না। আমরা আমাদের জমিগুলো বিক্রি করে দিচ্ছি রিয়েল এস্টেট প্রপার্টির মালিকদের কাছে, প্রাইম ল্যান্ডগুলো, সেখান থেকে খানিকটা টাকা নিয়ে বাঁচবার চেষ্টা করছি। তাও বা তার মধ্যে কাটমানির খেলা তৃণমূলীদের আছে, এটা স্বতঃসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই রাজ্য এছাড়াও তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য যে খরচ করা দরকার, তার বাইরে এরা খরচ করেন। অপ্রয়োজনীয়, সংবিধান বিরোধী বা সংবিধান সম্মত নয় এমন সমস্ত খাতে তারা ব্যয় করেন শুধুমাত্র ব্যক্তিগত এবং দলীয় প্রচার এবং অস্তিত্ব রাখার জন্য, যার ফলে তাদের ঋণ এখন যে পরিমাণ ঋণে এই রাজ্য সরকার ডুবে আছে, আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে দেউলা ঘোষিত হয়ে গেলে তো বিস্মিত হওয়ার কিছু নেই। একদমই, শুধু ঋণ নিলে তো হবে না, সেটা পরিশোধ করারও ব্যাপার থাকে।
প্রত্যেক মানুষেরও, আমি তো বলি যে এমনকি যে সন্তান ভূমিষ্ঠ হয়নি, গর্ভস্থ আছেন, তারও মাথার উপরে ঋণ প্রায় 60,000-এর ওপর টাকা। এই ঋণ শোধ হবে কোত্থেকে? প্রত্যেক মানুষ নাগরিকেরই ভাবা উচিত যে, আমি বলি অনেকে যারা অনুদান ভাবছেন খুব অনুদান দিচ্ছি, তাদেরও ভাবতে হবে যে তাদের ঘাড়ের ওপর দিয়ে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে, তখন তারা কি করবে? একদমই। খানিকটা ওবিসি মামলাটা নিয়েও কথা বলবো। আহ, কলকাতা হাইকোর্ট বলছে যে আইন লঙ্ঘন করে এই ওবিসি তালিকা প্রস্তুত করা হয়েছে, আর এদিকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন তারা সম্পূর্ণটা আইন মেনেই করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, খারাপ লাগে বলতে, রাজ্যের মুখ্যমন্ত্রী তো, তিনি কখনোই তথ্যভিত্তিক কথা বলেন না, তিনি কখনোই সত্য কথা বলেন না। স্বভাবতই তার কথার ওপর ভরসা রাখার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। আদালতে বারবার সুযোগ দিয়েছেন, আদালতে বারবার প্রমাণ হচ্ছে, আদালত বারবার বলছেন যে তোমরা নিয়ম মেনে করছো না, অথচ উনি বলছেন নিয়ম মেনে করছি। তার মানে ওর মতে অনিয়মটাই হচ্ছে নিয়ম, তো সে পথেই তিনি গোটা রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন। ওবিসি মামলায় রাজ্যের এই দুর্নীতির যে বোঝাটা, সেটা বইতে হচ্ছে যারা প্রকৃত অর্থে ওবিসি সম্প্রদায়ের লোক। সেই বিষয়ে আপনি কি বলবেন? বটেই তো, আপনি যদি একটা নিয়ম মেনে কাজ করেন, সমস্ত মানুষ জানেন যে আমি এই নিয়মে আওতাভুক্ত হব, যেটাকে বলা হয় সাংবিধানিক গণতন্ত্রে আইনের শাসন, অনুশাসন, রুল অফ ল। এ রাজ্যে রুল অফ ল বলে কিছু নেই। সাম্প্রতিককালে যতগুলো ঘটনা আপনারা দেখবেন, যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে প্রবণতা হচ্ছে আইনকে অগ্রাহ্য করার, আইনকে মান্যতা দিয়ে কাজ করার কোনো লক্ষণ নেই। খানিকটা ভাতার প্রসঙ্গে আসবো। আহ, যেমনটা বলা হচ্ছে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেটা বেআইনি, যেমনটা আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, বেআইনি এবং দুর্নীতিপরায়ণ। বলা হচ্ছে যে এই ভাতাটা কেবলমাত্র যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের মুখ বন্ধ করার জন্যে এই ভাতাটা একটা মাধ্যম মাত্র। হ্যাঁ, ফিরদৌস তো এই মামলায় আমার সঙ্গে ছিল, সুতরাং ও জানে আমরা কি কি সওয়াল করেছি। সেদিক থেকে ঠিকই বলেছে, এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসীদের যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের পিঠ বাঁচাবার একটা বিকল্প পরিকল্পনা, এছাড়া কিচ্ছু না। আহ, তার সঙ্গে আরো কিছু প্রশ্ন রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আইন লঙ্ঘন করেছেন। এক কথায় বলতে গেলে আদালত অবমাননা যেটাকে বলে, তিনি বারবার করেছেন এবং এখনো করছেন। আপনিও কি একই মত পোষণ করেন? আমি তো মনে করি শুভেন্দুবাবুর দলও গোটা দেশব্যাপী, তারা তো মিথ্যা প্রতিশ্রুতি এবং দুর্নীতির ওপরে দাঁড়িয়ে আছেন। সুতরাং শুভেন্দুবাবু এবং মমতা দেবী তারা একই বৃন্তের দুটি কুসুম, কখনো এফোটেন কখনো ওফোটেন, আর কখনো কখনো ফুটতে গেলে পরে গায়ে গড়াগড়ি হয়, সেটা দেখেন আপনারা বিরোধ। এবং শুভেন্দুবাবুদের কথার কোনো গুরুত্বও আমি দিই না, মূল্যও দিই না, সেই কথা নিয়ে কোনো জবাব দেওয়াটাই মনে করি না খুব যুক্তিসঙ্গত। ডিএ হোক, ওবিসি হোক, ভাতা হোক বা 100 দিনের কাজ হোক, যতবার হাইকোর্টে মামলা চলেছে ততবার আইনজীবীরা প্রমাণ করেছেন যে এখানে দুর্নীতি হয়েছে বা কোনো রকমের গলদ রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা ন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়। তার কারণ হচ্ছে যে তারা মনে করছেন যে আমরা দুর্নীতিটাই স্বাভাবিক প্রক্রিয়া, এইটা প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেক্ষেত্রে আমরা প্রশাসনকে কাজে লাগাবো এবং আমাদের বিরুদ্ধে যারাই মুখ খুলবেন, বিদ্রোহ করবেন, বিক্ষোভ করবেন, তাদের আমরা পুলিশ প্রশাসন দিয়ে ঠেঙিয়ে বন্ধ করে দেবো, ভয় দেখাবো। আজকে বিভিন্ন ইউটিউবার যারা পোর্টাল আছেন, তারা যখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন তাদের থানায় ডেকে ভয় দেখানো হয়। প্রত্যেকটা মানুষই তো তার পারিবারিক জীবন নিরাপত্তা আছে। এমন অভিজ্ঞতা আমার হয়েছে যে থানা থেকে ডেকে যারা আবেদন করেছেন, আবেদনকারীদের বলা হয়েছে যে আপনারা মামলাটা আপনারা করতে যাবেন না, বিশেষ করে আমার নাম করে বলেছে ওর কাছে যাবেনই না। তাহলে এখন প্রশাসন যদি এই দুর্নীতির সঙ্গে দাঁড়িয়ে যায় তাহলে কি দাঁড়াবে? গতকাল একজন আমাকে ইউটিউবে বলছিলেন, কোনো একটি থানার ওসি বলেছেন যে হয় তৃণমূলে যোগদান করুন, নয় থানায় থাকুন। এটা নতুন না, এটা আমি আগেও বহুবার শুনেছি। সুতরাং প্রশাসন যদি তার আইনসঙ্গত কাজ না করে, তার নৈরাজ্য তৈরি হয়। পশ্চিমবঙ্গে তাই নৈরাজ্য হয়েছে, আর কিছু নেই।
এই এসএসসির ঘটনাটাকে ঘিরে রাজ্যের বহু স্কুলের পঠন পাঠন এবং ক্ল্যারিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে। আর ইতিমধ্যেই প্রধান শিক্ষক সংগঠন মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি পাঠিয়ে প্রশ্ন করেছে যে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র কে তৈরি করবে, সেগুলো বাবদ যে খরচ রয়েছে সেগুলো কে। দেখুন, একটা কথা আমাদের উপলব্ধি করতে হবে সবাইকে, আমি শিক্ষক সমাজের বলি, বন্ধুদের বলি, যে বাম আমলে যে একটা শিক্ষার পরিকাঠামো গড়ে উঠেছিল, চকচকে ছিল না, রং ছিল না, কিন্তু প্রান্তিক মানুষেরা তারা স্কুলে আসছিলেন, যার ফলে স্কুলের সংখ্যা বাড়ছিল, ছাত্র সংখ্যা বাড়ছিল, এবং ছাত্র সংখ্যা বাড়লে শিক্ষক সংখ্যাও বাড়ে। সেই পরিকাঠামোটাকে এই রাজ্য সরকার ভেঙে দিতে চান এবং ভেঙে দিয়েছেন প্রকৃতপক্ষে। তার কারণ ব্যক্তি পুঁজি এই শিক্ষায় সবচেয়ে বেশি লগ্নি করছে। আপনি দেখবেন পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে শিক্ষা এবং স্বাস্থ্য, যে দুটি হচ্ছে মূল মানব উন্নয়ন সূচকের একটি মূলক, সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি পুঁজির অনুপ্রবেশ প্রচুর ঘটে গিয়েছে। আপনারা তো সাংবাদিক, দেখবেন আমাকে ঘুরতে হয় বিভিন্ন জেলায়। আমি ইতিপূর্বে কখনো দেখিনি জেলা শহরে এবং মহকুমা শহরে বড় বড় বাড়ি, প্রাইভেট স্কুল। যাদের সামর্থ্য আছে তারা স্কুলে পাঠাবে, যাদের সামর্থ্য নেই তাদের ছেলেরা ওই বেকারের যে একটা বড় ভাণ্ডার সেখানে ঢুকে পড়বে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে দেখবেন মধ্যশিক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। একটা সময় আমাদের প্রবণতা ছিল বেড়েই যাচ্ছে, বিশেষ করে মেয়েরা পর্যন্ত প্রচুর এগিয়ে যাচ্ছিল, আজকে তারা পিছিয়ে পড়ছে। এটা পরিকল্পনা সরকারের, যে এই ব্যবস্থাটাকে ভেঙে দাও। চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে থেকে একটা বড় অংশ বলছে যে তারা আবার পরীক্ষায় বসবে না, যারা আন্দোলন করছেন। এদিকে সুপ্রিম কোর্ট বলছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই মনে থাকতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই তিনি নেতাজি ইন্ডোরে একটা ভাড়া করে লোক নিয়ে এসে মিটিং করে বললেন কি, সুপ্রিম কোর্টের রায়টাই মানি না, কারো চাকরি যাবে না। তাহলে তিনি তো এদের প্ররোচিত করেছেন এটা বোঝাতে যে চাকরি যাবে না। আর সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ হচ্ছে বেআইনি কাজের জন্য সব চাকরি বাতিল, নতুন করে পরীক্ষা নাও। সেই পরীক্ষাতে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা বসতেও পারবে না, মানে আগামী দিনেও তাদের কোনো সুযোগ থাকবে না। এবং যারা মেধা দিয়ে সত্যি সত্যি চাকরি হতে পেরেছিলেন তারা আবার মেধা প্রমাণের সুযোগ পাবেন। এছাড়া তো রাস্তা নেই। ভারতবর্ষের ভুল হোক ঠিক হোক, সুপ্রিম কোর্ট হচ্ছে সুপ্রিম, তার বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। কিন্তু এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, এরা বুঝিয়েছেন যে আমাদের দিদি আছে, তোমাদের ভয় কি। এখন এই যন্ত্রণার জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী। একটা বিষয় রয়েছে, শুভেন্দু অধিকারী গতকাল তার বক্তব্যে বলেছিলেন যে এই যে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোর যদি পর্দা ফাঁসও হয়ে যায়, মুখ্যমন্ত্রী কোনোভাবেই কিন্তু সাজাপ্রাপ্ত হবেন না। তার বদলে যারা সাজাপ্রাপ্ত হবেন তারা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা। এই বিষয়ে আপনি কি বলছেন? কারণ সবকিছুর নির্দেশের শেষে হ্যাঁ হোক না হোক সেটা তো মুখ্যমন্ত্রীই বলছেন। তাহলে শুভেন্দুবাবু আমাদের যে এতদিনকার ধারাবাহিক কথা ছিল সেটাকার সত্যতা প্রমাণ করলেন। তার কারণ শুভেন্দুবাবুর যারা নেতা নাগপুর আরএসএস, তারা মমতাকে বাঁচিয়ে রাখতে চান এবং তারা তাদের পত্রিকাতেও লিখেছেন যে মমতাকে এমন বিরক্ত করো না যাতে বামপন্থীদের উত্থান হয়। শুভেন্দুবাবু, মমতা, তারা হয়তো দেখবেন পর্দার আড়ালে বসে একসঙ্গে চা খাচ্ছেন। এই একটা পরিকল্পিত বিরোধী আবহাওয়াকে নষ্ট করার জন্য এইসব খেলা চলে, কিন্তু ওদের অন্তরস্থল থেকে ওরা চান মমতা টিকে থাকুক। বিকাশবাবু, আপনার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দ্য ওয়ালকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আর এবার যে দেখার বিষয় হচ্ছে, আমরা জানি রাজ্য সরকার অলরেডি একটা বড় অঙ্কের ঋণ নিয়ে রেখেছেন, আর সেই ঋণটাকে নিয়েও কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছে, বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। তবে আজকের মতো এই আলোচনা এ পর্যন্তই থাকছে। অন্যান্য খবর এবং নতুন আপডেটের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।